গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস রোদন ভরায় বসন্ত পর্ব ৪। তুই এবং তোর মার সমস্যা কি জানিস? তোরা একজন অসুস্থ মানুষকে যে চাপ দিতে পারিস, পৃথিবীর আর কেউ তা পারে না। হার্ট অ্যাটাক হয়ে গেছে এমন একজন মানুষের সঙ্গে কথা কি করে বলতে হয় এটা তোরা জানিস না। আমার আসলে বাড়িতে আসাই উচিত হয় নাই। আমার উচিত ছিল হাসপাতালে পড়ে থাকা। তুই সামনে থেকে যা। মিরু বাবার সামনে থেকে চলে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবাকে আরো কিছু কঠিন কথা বলতে পারলে ভালো হতো। অসুস্থ মানুষ হিসেবেই কিছু কনসেশন তাকে করা হলো। ভয়ঙ্কর কঠিন কথাগুলো শোনানো হলো না। আফজাল সাহেবের গ্রামের বাড়ির দুঃসম্পর্কের আত্মীয় স্বজনরা খুঁটি কাটতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে এসেছে বলে মনে হচ্ছে। প্রত্যেকের হাতে ব্যাগ এবং সুটকেস। বেশ কিছুদিন থাকার পরিকল্পনা। আশ্চর্যজনকভাবে এদের অনেকেই আগেভাগে স্বপ্নের মাধ্যমে এত বড় দুর্ঘটনা যে ঘটবে সেই বিষয়ে জেনে গেছে। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন আফজাল সাহেবের চাচাতো ভাই ইসমাইল হোসেন। তিনি ভাদরগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। দেখে মনে হয় সুফি সাধক। মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, চোখে সুরমা, গায়ে রবীন্দ্রনাথের আলখাল্লা টাইপ পোশাক। মিরুকে তিনি বারান্দায় ডেকে গলা নিচু করে বললেন, মাগো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মিরু বলল, বলুন কি কথা? কথাগুলো তুমি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবে না। স্বপ্নের মাধ্যমে পাওয়া কথা। এইসব কথা বাতেনি পর্যায়ের। এইসব প্রকাশ হলে ক্ষতি হয়, আমারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। বলুন কি কথা, আমি শুনছি। ভদ্রলোক গলা নামিয়ে ফিসফিস করে বললেন, তোমার বাবা সম্পর্কে কথা। যেদিন ঘটনা ঘটবে সেই রাতে এশার নামাজের পর আমি শুয়েছি। শরীরটা খারাপ। রোজা করেছি, এই জন্যই শরীর খারাপ। তুমি শুনেছ নিশ্চয় আমি বছরে 6 মাস রোজা রাখি। এই বয়সে এত কষ্ট করা উচিত না, কিন্তু কি করব বলো? এমন একজনের কাছ থেকে নির্দেশ পেয়েছি, শরীরে না কুলালেও রোজা রাখতে হয়। কার কাছে থেকে নির্দেশ পেয়েছেন? মাগো, সেটা তো বলা যাবে না। আমার গলা কেটে ফেললেও আমি বলতে পারবো না। যাই হোক, ঘটনা যেটা বলতে চাচ্ছি সেটা শোনো। বিছানায় যাওয়া মাত্র চোখ বন্ধ হয়ে গেল। আমি তখনই খোয়াবে ওনাকে পেলাম। দেখা মাত্রই চিনলাম। আগেও কয়েকবার দেখেছি। কাকে দেখেছেন? মাগো, তুমি খালি ভিতরের কথা জানতে চাও। ভিতরের কথা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, না নামটা বলি। কথায় একটাই, কারু কাছে প্রকাশ করবে না। খোয়াবে যাকে পেলাম তার নাম খোয়াজ খিজির রাজি আল্লাহ তালা আনহু। উনি দরিয়ার সম্রাট, দরিয়ায় দরিয়ায় থাকে। উনি কি বললেন? তোমার বাবার কথা বলে আফসোস করলে। বললেন সামনে পরপর 3টা বিপদ। প্রথমটা কাটান দেওয়ায় সমস্যা। প্রথমটা কাটান দেওয়া গেলে বাকি 2টা কাটান দেওয়া সহজ। আমি তখন শব্দের মধ্যে ওনার পা চেপে ধরে বললাম, আপনাকে যখন পেয়েছি তখন দোয়া করে যান। উনিও দোয়া করবেন না, আমিও ছাড়বো না, এমন অবস্থা। রীতিমতো ঝোলাঝুলি। যাই হোক, শেষ পর্যন্ত ওনার মন গলল। উনি বললেন, তোর কাছে আসাই ভুল হয়েছে। হাত তোল, দোয়া করি। দোয়া শেষ করলাম, আমার ঘুম ভেঙে গেল। ঘরে দেখে খাঁটি মৃগনাভির গন্ধ। এই হচ্ছে ঘটনা। তাকে দেখো মা, ঘটনার কথা বলতে গিয়া হাতের লোম খাড়া হয়ে গেছে। মিরু বলল, আমার বাবার মতো খুশখোর একজন মানুষের জন্য দোয়া করতে খোয়াজে খিজির এসে পড়বেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? ইসমাইল হোসেন অবাক হয়ে বেশ কিছুক্ষণ মিরুর দিকে তাকিয়ে থাকলেন। নিজেকে সামলে নিয়ে হতভম্ব গলায় বললেন, মা গো, আমি কি মিথ্যে কথা বলেছি? মিরু বলল, অবশ্যই মিথ্যা কথা বলেছেন। আমার বাবার মতো বিরাট ঘুষখোরের জন্য খোয়াজে খিজির আসবেন না। আমাদের বনানীতে একটা বাড়ি আছে, ওই বাড়ি বানানোর প্রতিটা টাকা ঘুষের টাকা।
বাড়ি বানানো শেষ করার পর বাবা যখন বাড়ির নামের জন্য আমার কাছে এলেন, আমি বাবাকে বললাম, "নাম দাও ঘুষকুটির।" সেই থেকে বাবার সঙ্গে আমার গন্ডগোল। নিজের বাবার সম্পর্কে এসব কি বলছো মা? সত্যি কথা সবার সম্পর্কেই বলা যায়। নিজের বাবা সম্পর্কে তো আর বেশি বলা যায়। ভালো কথা, আপনি কি সকালে নাস্তা করেছেন? চা নাস্তা খেয়েছি। তাহলে বাড়ি চলে যান। বাড়িয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা আমার খুব অপছন্দ। আপনি একেবারে মৃগনাভির গন্ধ পেয়ে গেলেন। মৃগনাভির গন্ধ কখনো শুঁকেছেন? না। জিনিসটা দেখেছেন? না, দেখি নাই। আমি কি প্রমাণ করতে পেরেছি যে আপনি মিথ্যাবাদী? ইসমাইল হোসেন পলকহীন চোখে তাকিয়ে থাকলেন। মীরু চলে গেল ছাদে। তার অসহ্য লাগছে। কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও চলে গেলে যেতে ইচ্ছে করছে। এ বাড়ির ছাদটা খুবই সুন্দর। বাড়িওয়ালা শরীফুদ্দীন সাহেবের গাছের শখ আছে। ছাদে তিনি অস্বাভাবিক সুন্দর একটা বাগান তৈরি করেছেন। বাগানে নানা জাতের অর্কিড আছে, গোলাপ আছে আর আছে বাগানবিলাস। ছাদের এই বাগানে ঢুকলেই মীরুর মাথা যেন কেমন কেমন করে। শরফুদ্দীন সাহেব এই বাগানের ছাদে কাউকে আসতে দেন না, শুধু মীরুকে ছাদে আসার একটা চাবি দিয়েছেন। প্রতিদিন ১ মিনিটের জন্য হলেও মীরু একবার ছাদে আসে। ছাদটার নাম সে দিয়েছে অক্সিজেন সেন্টার। অক্সিজেন সেন্টারে তার নিজের একটা আলাদা জায়গা আছে। সেখানে রট আয়রনের একটা মাঝারি আকৃতির সোফা সে নিজে কিনে এনে বসিয়েছে। সোফাটা নীল অপরাজিতার ঝোপের আড়ালে এমনভাবে রাখা যে সোফায় বসে থাকলে কেউ চট করে তাকে দেখবে না, অথচ সে অপরাজিতার মাথার ফাঁক দিয়ে সবাইকে দেখতে পাবে। মীরু ছাদে এলে সোফায় মাথা রেখে শুয়ে থাকে। খুবই আশ্চর্যের ব্যাপার, এই সোফায় মাথা রাখা মাত্রই তার প্রচণ্ড ঘুম পায়। মীরুর ধারণা নীল অপরাজিতা গাছ থেকে করা কোনো ঘুমের ওষুধ বাতাসে ভেসে আসে। সুলতানা মীরুর খোঁজে ছাদে এসেছেন। তিনি অবাক হয়ে বললেন, "আশ্চর্য কাণ্ড! তুই কি ঘুমোচ্ছিস নাকি?" মীরু বলল, "হ্যাঁ।" "বাসায় হুলস্থুল ঝামেলা বাঁধিয়ে তুই ছাদে ঘুমোচ্ছিস? আশ্চর্য! তোর কাণ্ড কারখানা তো বোঝা মুশকিল।" "বাসায় হুলস্থুল ঝামেলা? তুই ভাইজানকে কি বলেছিস কে জানে? ভাইজান কান্নাকাটি করছেন। ভাবির সঙ্গে ঝগড়া। ভাবি রাগ করে তার ভাইয়ের বাসায় চলে গেছেন। বলে গেছেন আর কোনোদিন আসবেন না। কিছুক্ষণ আগে ডাক্তার ডেকে এনে ভাইজানের প্রেশার মাপা হলো। প্রেশার নিশ্চয়ই নরমাল ছিল, তাই না?" "হ্যাঁ, প্রেশার নরমাল। তুই কি করে বুঝলি?" বাবার বেশিরভাগ কর্মকাণ্ডই ভান। নিজের বাবা সম্পর্কে কি এ ধরনের কথা বলা ভালো? নিজের কথা সম্পর্কে কেউ বলার চাইতে নিজের বাবা সম্পর্কে কথা বলাই কি ভালো না? তোর সঙ্গে কোনো যুক্তিতর্কে যাব না, যুক্তিতর্ক আমি পারি না। আমি ভাইজানকে ঠিক করে ফেলেছি, উনি এখন নরমাল। তোর দায়িত্ব হচ্ছে ভাবিকে নরমাল করে বাসায় নিয়ে আসা। ঠিক আছে, নিয়ে আসবো। তুমি বসো তো আমার পাশে। সুলতানা বসলেন। মীরু বলল, তোমাকে দিয়ে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চাই। কি এক্সপেরিমেন্ট? তুমি চোখ বন্ধ করে এই সোফায় কিছুক্ষণ শুয়ে থাকবে। আমি দেখতে চাই তোমার ঘুম আসে কিনা। আমি এই সোফাটার নাম দিয়েছি ঘুম সোফা। এখানে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলেই ঘুম পায়। তাহলে এক কাজ কর, সোফাটা আমাকে দিয়ে দে, আমি বাসায় নিয়ে যাই। আমার রাতে এক্কেবারেই ঘুম হয় না। এখন থেকে সোফায় শুয়ে ঘুমোবো। মীরু বলল, ফুপু, সোফা তো দেওয়া যাবে না। সোফা এখানে থাকবে। ঘুমোতে চাইলে তোমাকে আমাদের বাড়ির ছাদে এসে ঘুমোতে হবে। এত কথা বলে লাভ নেই, শুয়ে পড়ো। সুলতানা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লেন। মীরু বলল, চোখ বন্ধ করো। সুলতানা চোখ বন্ধ করলেন। মীরু বলল, আমি এখন চলে যাচ্ছি। তুমি চোখ বন্ধ করে থাকো। আমি ১৫ মিনিট পরে এসে খোঁজ নিব ঘুম এসেছে কিনা। সুলতানা খপ করে মীরুর হাত ধরে বললেন, তুই পাগল হয়েছিস? আমি একা একা ছাদে বসে থাকবো? ভয় মরে যাব। তুই যা করতে বলবে আমি করব, কিন্তু তোকে আমার পাশে বসে থাকতে হবে। আমি লোহার সোফায় মাথা রেখে ঘুমাতে পারবো না। তোর কোলে মাথা রেখে ঘুমাবো।
তুই আমার চুলে হাত বুলিয়ে দে। সুলতানা মিরুর কোলে মাথা রাখলেন। মিরু ফুপুর চুলে হাত বুলাতে লাগলো। সুলতানা ঘুম ঘুম গলায় বললেন, নাসের তোর খুব প্রশংসা করছিল। তার ধারণা তুই হচ্ছিস তার দেখা ৫ জন শ্রেষ্ঠ মানুষের একজন। বাকি ৪ জনকে? বাকি ৪ জনকে আমি জিজ্ঞেস করিনি। বাকি ৪ জনকে দিয়ে আমার দরকার নেই। ৫ জনের মধ্যে তুই আছিস, এটাই বড় কথা। মিরু বলল, নাসের সাহেব আমার বিষয়ে সব গল্প কি করেছেন? আমি যে তাকে নিয়ে বারসাত নামের এক লোককে খুঁজছিলাম, সে গল্প বলেছেন? না তো। বারসাতটাকে? ওই যে ছবি আঁকনেওয়ালা? হুম। প্রাইভেট টিউশনি করে জীবন চালায়? হ্যাঁ। এইসব পরজীবী, প্যারাসাইট টাইপ মানুষের নাম মনেও করবি না। এই শ্রেণীর মানুষ গল্প করার জন্য বা সঙ্গে নিয়ে ঘোরার জন্য খুব ভালো। স্বামী হিসেবে এরা ভয়ঙ্কর খারাপ। কেন খারাপ? এরা অপদার্থ, এই জন্য খারাপ। তোমার কথা চড়িয়ে যাচ্ছে ফুপু। তোমার কি ঘুম পাচ্ছে? হুম। শাড়িটা আমার মুখের উপর দিয়ে দে, আমি কিছুক্ষণ ঘুমাবো। মিরু ফুপুর মাথার উপর শাড়ি দিয়ে দিল। সুলতানা জড়ানো গলায় বললেন, তুই কি নাসিরকে বিয়ে করবি? হ্যাঁ বলার দরকার নেই। চুপ করে থাকলেই বুঝবো তোর অমত নেই। ফুপু, ঘুমাও। তার তোর মত আছে। আলহামদুলিল্লাহ। মিরু বলল, তুমি বলেছিলে চুপ করে থাকলেই বুঝবে আমার মত আছে। আমি কিন্তু চুপ করে থাকিনি। আমি কথা বলেছি। আমি বলেছি ফুপু ঘুমাও। সুলতানা বললেন, তোর মত থাকুক বা না থাকুক, নাসেরের সঙ্গেই তোর বিয়ে হবে। আমি ইস্তেখারা করে এই জিনিস পেয়েছি। কি করে এই জিনিস পেয়েছো? ইস্তেখারা দোয়া কালাম পড়ে স্বপ্নে ভবিষ্যৎ জানার একটা পদ্ধতি। কি দেখেছিলে স্বপ্নে? স্বপ্নে দেখেছি তোরা ২ জন এক থালায় ভাত খাচ্ছিস। চীনামাটির বড় একটা থালা। এক থালায় ভাত খাওয়া স্বপ্নে দেখলে কি বিয়ে হয়? ইস্তেখারা স্বপ্নগুলি আসে প্রতীকের মতো। প্রতীক ব্যাখ্যা করতে হয়। আমার ব্যাখ্যায় এটাই আসে। তোর ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা হলো, তুমি মনে প্রাণে চাচ্ছ নাসির সাহেবের সঙ্গে আমার বিয়ে হোক। চাচ্ছ বলেই স্বপ্নে এই জিনিস দেখেছ। উইশফুল থিংকিং থেকে উইশফুল ড্রিমিং। ফুপু, তুমি কি ঘুমিয়ে পড়েছ? সুলতানা জবাব দিলেন না। তিনি আসলেই ঘুমিয়ে পড়েছেন। মিরু ভেবেছিল সন্ধ্যার দিকে সে নিজে বড় মামার বাসায় যাবে, মাকে ভুলে ভালে নিয়ে আসবে। তিনি আসতে চাইবেন না, রাগে অভিমান দুঃখে কান্নাকাটি করবেন। যেকোনো একদিন ৩৮টা ঘুমের ওষুধ খাবেন এটা বলবেন এবং হ্যান্ডব্যাগ খুলে ঘুমের ওষুধ দেখাবেন। সব শেষে একটা শর্তে রাজি হলেন, স্বামীর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, এটা সবাইকে স্বীকার করতে হবে। তিনি অন্য ঘরে আলাদা বিছানায় ঘুমাবেন। বাড়িতে স্বামী স্ত্রীর যতগুলো যুগল ছবি আছে সব নামিয়ে ফেলতে হবে। মিরু আগেও কয়েকবার তার মাকে এনেছে, এবারও আনা যাবে, কোনো সমস্যা হবে না। বোকা মানুষদের পরিচালনা করা খুব সহজ। মাকে আনার জন্য মিরুকে কোথাও যেতে হলো না। জাহেদা দুপুরবেলা নিজেই চলে এলেন, যথারীতি রান্নাঘরে ঢুকে গেলেন। এক ফাঁকে আফজাল সাহেবের ঘরে গিয়ে বললেন, তোমাকে পেঁপে কেটে দিব। আফজাল সাহেব বললেন, দাও। আরেকটা কাজ করো, পায়ের তলা চুলকাচ্ছে, সরিষার তেল গরম করে মালিশ করে দাও। জাহেদা বললেন, রূপচাঁদা মাছের শুটকি করছি, তরকারি চড়িয়ে দিয়ে আসি। আফজাল সাহেব দরাজ গলায় বললেন, এসো, কোনো অসুবিধা নাই। চ্যাপা শুটকি খেতে ইচ্ছে হচ্ছে, চ্যাপা ভর্তা করো দেখি, খেয়ে দেখি। হার্টের অসুখে ঝাল খেলে সমস্যা নেই তো? সমস্যা থাকলে থাকবে, তাই বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দিব নাকি? তাদের দেখে কে বলবে? আজ সকালেই দুজনের ভয়াবহ ঝগড়া হয়েছে। আফজাল সাহেব কঠিন গলায় স্ত্রীকে বলেছেন, তোমার সঙ্গে রাস্তার নেড়িকুত্তির কোনো ডিফারেন্স নেই। নেড়িকুত্তি কাপড় পরে না, তুমি শাড়ি পরো। ডিফারেন্স বলতে গেলে এইটুকুই। মিরু পর্দার আড়াল থেকে দেখল তার মা প্রবল বেগে বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। মিরুর ইচ্ছা করল মাকে কঠিন কিছু কথা শোনানো গেল না। কারণ সে প্রতিজ্ঞা করেছে বাবার ঘরে ঢুকবে না। প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভাঙার জন্য। মিরুর প্রতিজ্ঞা ভাঙতে ইচ্ছে করে না। বাড়ি খালি। ইসমাইল হোসেন সাহেবের সঙ্গে ঝামেলা পাকিয়ে একটাই লাভ হয়েছে, আত্মীয় স্বজনরা আপাতত এ বাড়িতে কেউ নেই।
তবে পুরোপুরি চলেও যাননি কি? দৃষ্টিসীমার বাইরে আছে। আবার উদয় হবে। বিশেষ করে ইসমাইল সাহেব। ইনি টাকা পয়সা না নিয়ে গ্রামে ফিরবেন তা কখনো হবে না। খোয়াজে খিজিরের এমন একটা গল্প তিনি নিশ্চয়ই অকারণে তৈরি করেননি। দুপুরের পর থেকে মীরুর শ্বাসকষ্ট শুরু হলো। অথচ শ্বাসকষ্ট শুরু হবার মতো কোনো ঘটনা ঘটেনি। ঝগড়াঝাটি যা হবার সকালবেলায় হয়েছে। সকালের কথা তার মনেও নেই। তাহলে শ্বাসকষ্টটা হচ্ছে কেন? আবহাওয়ার পরিবর্তনের জন্য? আকাশ মেঘলা করেছে। বর্ষাকালে এরকম মেঘলা আকাশ দিনের মধ্যে কয়েকবার হয়। তার জন্য শ্বাসকষ্ট শুরু হবার কথা না। মিরু ইনহেলারটা হাতে নিয়ে তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। খাটে আধশোয়া হয়ে বসে শ্বাসকষ্ট সামাল দিতে চেষ্টা করল। আজ সে ইনহেলার নিবে না, ইনহেলার নেওয়া অভ্যাস হয়ে যাচ্ছে। শেষে অবস্থা এরকম হবে যে একটু পর হা করে মুখে ইনহেলার পাফ করতে হবে। দৃশ্যটা কুৎসিত। মিরু কোনো কুৎসিত দৃশ্যের অংশ হতে চায় না। টেলিফোন বাজছে। টেলিফোনটা মিরুর হাতের পাশে। সে যেখানে বসে আছে সেখান থেকে না নড়েও সে টেলিফোন ধরতে পারে। টেলিফোন ধরবে কি ধরবে না তা সে বুঝতে পারছে না। মিরু লক্ষ্য করেছে শ্বাসকষ্টের সময় টেলিফোন ধরলে মাঝে মাঝে শ্বাসকষ্টটা কমে যায়। অবশ্য টেলিফোনে যদি ইন্টারেস্টিং কোনো কথাবার্তা হয় তবেই। মনে হচ্ছে নীলফার নামের মহিলা টেলিফোন করেছেন। যে মহিলার ছেলের নাম টুকটুকি। ছেলেদের নাম টুকটুকি হয় সে আগে কখনো শোনেনি। মহিলা কি তার টেলিফোন নম্বর দেওয়ার জন্য টেলিফোন করেছেন? তিনি এখন কি বলবেন? সরি, লাইন কেটে গিয়েছিল, টেলিফোন নম্বরটা লিখে নাও। মিরু বলবে, লাইন কেটে গিয়েছিল কিনা আপনি রাগ করে টেলিফোন রেখে দিয়েছিলেন। ভদ্রলোক বলবেন, ভদ্রমহিলা বলবেন, ও আল্লাহ, রাগ করব কেন শুধু শুধু? তুমি কি রাগ করার মতো কিছু করেছ? টেলিফোন বেজেই যাচ্ছে। মিরু টেলিফোন রিসিভার কানে ধরল। ক্লান্ত গলায় বলল, হ্যালো। মিরুকে অবাক করে দিয়ে ওপাশ থেকে স্পষ্ট এবং সুন্দর স্বর শোনা গেল। আপনি আমাকে মনে রেখেছেন কিনা বুঝতে পারছি না, ভয়ে ভয়ে টেলিফোন করেছি। আমার নাম নাসের। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনার তো মনে হয় শরীর খারাপ। কেন মনে হলো আমার শরীর খারাপ? গলার স্বর মনে হলো। শ্বাস টানছেন বলে মনে হচ্ছে। আপনার কি অ্যাজমা আছে? হ্যাঁ, অ্যাজমা আছে। আপনি টেলিফোনে আমার গলা শুনেই বুঝে ফেললেন আমার অ্যাজমা আছে কিনা? নাকি ছোট ফুপু আপনাকে বলেছে? আপনার ছোট ফুপু আমাকে কিছু বলেনি। আপনার ছোট ফুপু আপনার সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছেন। তিনি আগ বাড়িয়ে আপনার দোষ ত্রুটি আমাকে বলবেন না। অ্যাজমা কি আমার দোষের মধ্যে পড়েছে? অবশ্যই। বিয়ের কোণে এবং কোরবানির পশু এক শ্রেণীতে পড়ে। কোরবানির পশু দেখে শুনে কিনতে হয়। অ্যারেঞ্জ ম্যারেজেও মেয়ে দেখে শুনে যাচাই করতে হয়। ছেলেদের যাচাই করতে হয় না? না। সোনার চামচ বাঁকা হলেও সোনার চামচ। আপনি সোনার চামচ? নাসের জবাব দিচ্ছে না। তাকিয়ে আছে। মিরুর কপালে চামড়া কুঁচকে এসেছে। সে এখন বড় বড় করে শ্বাস নিচ্ছে। নাসের শব্দ করে হেসে ফেলল। মিরু বলল, আপনি হাসছেন কেন? আপনি আমার কথা জবাব দিন। আপনার ধারণা আপনি সোনার চামচ? আমি সোনা চামচ নাকি অ্যালুমিনিয়ামের চামচ সে জবাব দিচ্ছি। তার আগে আপনি বলুন তো, আপনার শ্বাসকষ্টটা পুরোপুরি চলে গেছে না? মিরু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ, চলে গেছে। নাসের বলল, যখন কারো হেঁচকি ওঠে তখন যদি তাকে হকচকিয়ে দেওয়া যায় তাহলে হেঁচকি চলে যায়। শ্বাসকষ্টের বেলাতেও একই ব্যাপার। নিজেকে সোনা চামচ বলে আপনাকে হকচকিয়ে দিয়ে শ্বাসকষ্ট দূর করে দিয়েছি। আপনি ইচ্ছা করলে আমাকে ছোট করে একটা থ্যাঙ্কসও দিতে পারেন। মিরু বলল, থ্যাঙ্কস দেবার আগে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাকে কেন টেলিফোন করেছেন? গল্প করার জন্য? হ্যাঁ। শুধুই গল্প নাকি উদ্দেশ্যমূলক গল্প? উদ্দেশ্যমূলক গল্প। উদ্দেশ্য ব্যাখ্যা করবেন? হ্যাঁ, করব। আমি চাচ্ছি আপনার কাছাকাছি যেতে। কথাবার্তা বলা ছাড়া সেটা সম্ভব না। যেকোনো দুপ্রান্তের যেকোনো দুজন শুধুমাত্র কথা বলেই কাছাকাছি আসে। আমার কাছাকাছি কেন আসতে চাচ্ছেন? আপনার সুলতানা ফুপুর স্বপ্ন পূরণের জন্য। আমি ব্যবসায়ী মানুষ। তো আমার চট করে কাউকে পছন্দ হয় না। কারো সঙ্গে পরিচয় হলে আমি নানাভাবে তাকে যাচাই করার চেষ্টা করি।
হিসেব নিকেশ করতে থাকি। একসময় বলি, "নো, চলবে না।" আপনার ক্ষেত্রে সেটা হয়নি। আমি আপনাকে যতই দেখছি, ততই ভালো লাগছে। আপনি কিন্তু আমাকে একবারই দেখেছেন। ও আচ্ছা, তাই তো? তাহলে আমার কেন মনে হচ্ছে রোজই আপনার সঙ্গে আমার একবার করে দেখা হয়? মিনু শান্ত গলায় বলল, "আমার ধারণা আপনি একটা ব্যাপার পুরোপুরি ভুলে গেছেন। বার্সাত নামের একজন মানুষের কথা আপনাকে বলেছিলাম। আপনাকে সঙ্গে নিয়ে তার মেসেও গিয়েছিলাম।" নাসের বলল, "ওনার কথা ভুলিনি। ওনার কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি।" তাই বুঝি? আপনার তাই বুঝি বলাটায় এক ধরনের ব্যঙ্গ আছে। আমি কিন্তু সত্যি বার্সাত সাহেবের কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। তাই উনি ঢাকায় ফিরেছেন এই খবরটা আপনাকে জানানোও আমার একটা উদ্দেশ্য ছিল। মিরু থমকে গেল। নাসের নামের মানুষটার কাণ্ডকারখানা এখন সে ঠিক বুঝতে পারছে না। এখন তার মনে হচ্ছে নাসের তাকে টেলিফোন করেছে বার্সাতের খবর দেওয়ার জন্য। এতক্ষণ যেসব কাব্যময় কথা বলল তার সবই খেলা। ইংরেজিতে এই খেলার একটা নামও আছে, ওয়ার্ড গেম। বারাসাত কবে ফিরেছে সেটা কি জানেন? হ্যাঁ, জানি। আজ সকালে ফিরেছেন ৯:৩০ টায়। এত ডিটেইল কিভাবে জানেন? আপনি স্পাইরাল লাগিয়ে রেখেছিলেন? হ্যাঁ, অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম সে যেন মেসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখে। কেন? কেন জবাব এখন দিব না, পরে দেব। পরে কখন? আপনার যেদিন বিয়ে হবে সেদিন। মিরু বলল, কিছু মনে করবেন না। আপনার সঙ্গে কথা বলতে এখন আমার আর ভালো লাগছে না। আমি টেলিফোন রেখে দিব। আপনার শ্বাসকষ্টটা কি ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছে। বুঝতে পারছি আমি হঠাৎ আপনার মেজাজ খারাপ করে দিয়েছি। আমি চাচ্ছি না আপনি আমার পর বিরক্ত হন। আপনি বলুন কি করলে আপনার বিরক্তি কমবে। আমি তাই করব। স্পাইখানা লাগিয়ে রেখেছিলাম সেটা বলবো? মিরু টেলিফোন নামিয়ে রাখল। আকাশ কালো হয়ে আছে। যেকোনো মুহূর্তে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই তাকে বার্সাতের মেসে উপস্থিত হতে হবে। সামান্য বৃষ্টিতে বার্সাতের মেসের সামনে পানি জমে যায়। মেসে ঢুকতে হলে নোংরা পানিতে পা ডুবিয়ে ঢুকতে হয়, ঘেন্নার ব্যাপার। সে এখন একটা সুন্দর শাড়ি পরবে, নতুন স্যান্ডেল পরবে। নোংরা পানিতে পা ডোবাতে পারবে না। খুব সাবধানে কে যেন দরজা খুলছে। ভৌতিক ছবিতে দরজা যেভাবে খোলা হয় অবিকল সেভাবে, প্রায় নিঃশব্দে। মিরু দরজার দিকে তাকিয়ে দেখে তার মা। কিছু একটা ঘটেছে। মার বয়স মনে হচ্ছে ১০ বছর কমে গেছে তার চেহারায় এবং তাকানোর ভঙ্গিতে খুকি ভাব। "মিরু, ঘুমোচ্ছিস?" "না, বিরাট একটা ঘটনা ঘটেছে।" "কি ঘটনা? আন্দাজ কর তো কি ঘটনা?" "আন্দাজ খেলা এখন করতে পারবো না মা, কি ঘটেছে বলতে চাইলে বলো। বলতে না চাইলে চলে যাও।" জাহেদা ফিসফিস করে বললেন, "তোর বাবা রুনিকে ক্ষমা করে দিয়েছে। আমাকে একটু আগে বলেছে রুনিকে বাড়ি ফিরতে বলো। বিরাট ঘটনা না?" "হ্যাঁ, কিন্তু তুমি ফিসফিস করছো কেন? ফিসফিস করার মতো ঘটনা তো এটা না।" জাহেদা মেয়ের পাশে বললেন। গলার স্বর আরো নামিয়ে ফেলে বললেন, "দুপুরে ভাত খাবার পর তোর বাবা বলল, আমাকে কাঁচা সুপারি দিয়ে একটা পান দাও তো। কাঁচা সুপারি হার্টের জন্য ভালো।" ঘরে কাঁচা সুপারি ছিল। আমি দিলাম পান মারিয়ে। পান খেতে হঠাৎ বলল, "আমি এতদিন হাসপাতালে ছিলাম। তোমার বড় মেয়েকে আমাকে দেখতে গেছে।" আমি বললাম, "না।" তোর বাবা বলল, "দেখতে আসেনি কেন?" আমি বললাম, "ভয়ে আসেনি। তাকে যে দেখে যদি তোমার প্রেশার উঠে যায়, এ সময় প্রেশার খুবই ক্ষতিকর।" তখন তোর বাবা বলল, "ওকে আসতে বলো। বিছানা বালিশ নিয়ে যেন চলে আসে।" অদ্ভুত না? মিরু জবাব দিল না, হাই তুলল। জাহেদা বললেন, "মিরু, আমাকে একটা সাজেশন দে। আমি নিজেকে নিয়ে আসবো নাকি টেলিফোন করে চলে আসতে বলবো?" "যেটা ভালো মনে করো সেটা করো।" "আমার যে কি ভালো লাগছে, তোর শরীর খারাপ কি নাকি রে মিরু? চোখ মুখ কেমন শুকনা?" "শরীর খারাপ না।" জাহেদা আনন্দময় গলায় বললেন, "রনির বাড়ি ফেরার পেছনে তোর সুলতানা ফুপুর একটা ভূমিকা আছে। সুলতানার কাছে তোর বাবা যেই শুনলেন যে তুই নাসেরকে বিয়ে ব্যাপারে মত দিয়েছিস, এটা শুনে তোর বাবার মন ভালো হয়ে গেল। তোর বাবা ঠিক করেছে তোর বিয়ে হবে দেশের বাড়িতে।
ঢাকা থেকে বরযাত্রীকে গ্রামে যেতে হবে। তোর বাবা রেল স্টেশনে হাতি রাখবে। হাতিতে চড়ে বরযাত্রী যাবে। বিয়ে উপলক্ষে মেমানি হবে। মেমানি বুঝিস? মেমানি হলো গণখাওয়া। একটা গ্রামের সব মানুষকে যদি দাওয়াত করে খাওয়ানো হয়, তখন তাকে বলা হবে মেমানি। মিরু মার দিকে তাকিয়ে আছে। মা কি বলছেন তা এখন আর মাথায় ঢুকছে না। সে জানালা খুলল। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। জাহেদা বললেন, হাতি দিয়ে বরযাত্রী নেবার আইডিয়া তোর কাছে কেমন লাগছে? হাস্যকর লাগছে। হাস্যকর কেন লাগবে? আমার তো মনে হয় সবাই পছন্দ করবে। বরযাত্রীদের কেউ হাতি থেকে পিছলে পড়ে ব্যথা পেতে পারে মা। জাহেদা বিরক্ত গলায় বললেন, অদ্ভুত সব চিন্তা শুধু তোর মাথাতেই আসে। হাতি থেকে পিছলে পড়বে কেন? মিরু বলল, পিছলে পড়বে কারণ হাতিতে চড়ে কারোর অভ্যাস নেই। নতুন ধরনের কিছু করতে চাইলে করো, তবে এমন কিছু করো যাতে রিস্ক নেই। যেমন বরযাত্রীদের ঠেলা গাড়িতে করে নেওয়ার ব্যবস্থা করো। মিরু, চুপ কর। মিরু হাইতে তুলতে তুলতে বলল, মা শোনো, আমি যদি আমার নিজের পছন্দের কাউকে বিয়ে করি তাহলে বাবা কি করবে? হাতি দিয়ে লাঠি দেওয়াবে? জাহেদা হেসে ফেললেন। মিরু মাঝে মাঝে এমন মজা করে কথা বলে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। চোখের পাতা কেউ নামিয়ে নিচ্ছে না। এটা যেন একটা খেলা। চোখের পাতা যে আগে নামিয়ে নিবে সে হেরে যাবে। পরাজিত হলো বার্সাত। সে চোখ নামিয়ে নিয়ে কোমল গলায় বলল, কেমন আছো ওই? ওই মানে? ঐন্দ্রিলাকে সংক্ষেপে ওই বলল। মিরু বলল, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইডসের রোগী। সপ্তাহখানেকের মধ্যে মারা যাবে। এতদিন কোথায় ছিলে? বার্সাত বলল, বাহ, তুমি তো অবিকল বনলতা সেনের মতো প্রশ্ন করলে। এতদিন কোথায় ছিলেন? এতদিন আমি ছিলাম বিম্বিসার অশোকের ধূসর জগতে। মিরু বিরক্ত গলায় বলল, ধোঁয়াটে কথা বলা বন্ধ করো। সরাসরি কথা বলো, তুমি কোথায় ছিলে? বার্সাত সিগারেট ধরাতে ধরাতে বলল, সিকোয়েন্স বাই সিকোয়েন্স বলি। সিকোয়েন্স 1, কাজের অফিস থেকে আমি চলে গেলাম মামার বাগান বাড়িতে। বাগান বাড়িটা কালিয়াপুরে। বাগান বাড়ির নাম পদ্ম। সিকোয়েন্স 2, বাগান বাড়িতে পা দিয়েই আমি জ্বরে পড়লাম। যাকে বলে উল্টো জ্বর। উল্টো জ্বর মানে? যে জ্বরে পৃথিবী উল্টা হয়ে যায় সেই জ্বরকে বলে উল্টা জ্বর। আমার পৃথিবী গেল উল্টা হয়ে। তোমার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কবিরাগুলি পর্যন্ত আমার মাথায় উল্টা করে আসতে শুরু করছিল। বলা যেতে পারে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মিরু বলল, মৃত্যুর মুখ থেকে পুরোপুরি ফিরে এসেছ এমন বলা ঠিক হবে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো মৃত্যুর মুখে বাস করছো। আমরা সবাই তাই করছি মিরু। আমরা সবাই মৃত্যুর মুখে বাস করছি। ফিলোসফি কপ চাপে না? বার্সাত হাসতে হাসতে বলল, ফিলোসফি তো কপ চাতেই হবে। মিরু, তুমি ভুলে গেছো আমি ফিলোসফির ছাত্র। খুবই খারাপ ছাত্র। তাতে কি? বিষয় তো ফিলোসফি। তোমার স্বাস্থ্য যে কতটা খারাপ হয়েছে তা কি তুমি জানো? তোমাকে টুথপিকের মতো দেখাচ্ছে। শরীর কি এখনো ঠিক হয়েছে? হুম। আমার তো মনে হয় না তোমার শরীর ঠিক হয়েছে। তুমি সিগারেট ধরিয়ে দুটো টান দিয়ে সিগারেট ফেলে দিলে। শরীর ঠিক থাকলে সিগারেট ফেলে দিতে না। তুমি নিঃশ্বাস নিচ্ছ হা করে। এখন মাত্র মাছেরাই ডাঙায় এভাবে নিঃশ্বাস নেয়। তুমি তো মাছ না। বার্সাত হাসল। মিরু বলল, তোমার হাসিও বদলে গেছে। হাসির মধ্যেও অসুস্থ ভাব চলে এসেছে। হাসিতে কোনো প্রাণ নেই। বার্সাত বলল, চা খাবে? মিরু বলল, হ্যাঁ খাবো। বার্সাত বলল, আমার চৌকির নিচে কেরোসিনের চুলা আছে। চিনি পাতা, চিনি চা পাতা সবই আছে, শুধু দুধ নেই। 2 কাপ লিকার দিয়ে চা বানাও। লিকার চায়ে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ঢুকিয়ে দেখি কিছু করা যায় কিনা। মিরু চা বানাতে বসল। বার্সার দেয়ালে হেলান দিয়ে চৌকিতে পা ছড়িয়ে বসেছে। সে কৌতূহলী চোখে মিরুর চা বানানো দেখছে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস রোদন ভরায় বসন্ত, পর্ব 4। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।